হ্যালো, আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। ব্যোমকেশ যতবারই দাসবাবুকে বোঝানোর চেষ্টা করুক না কেন, দাসবাবু কিন্তু কিছুতেই বুঝতে চায় না। প্রথমে এসে যে কথাটা বলেছেন সেই কথা থেকে তিনি কিছুতেই সরতে চান না। একসময় ব্যোমকেশ কেমন যেন অধৈর্য হয়ে বলে উঠল, আপনি আমার কথা মিলিয়ে রাখুন দাসবাবু। কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন যাবার পরেই সমস্ত কিছু আবার আগের মতো ঠান্ডা হয়ে যাবে, কিচ্ছু হবে না। তবু আপনার যদি ব্যাপারটা নিয়ে কোনো রকম সন্দেহ থাকে তাহলে আপনি পুলিশি পাহারার ব্যবস্থা করতে পারেন। না না না, আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশ বাবু। কয়েকদিন আগেই ওই পাড়াতে একটা চুরি হয়ে গেছে, সেই কেসটা আমাদের হাতেই এসেছিল। তবে আর নেহাত ছিচকে চোর বলে মনে হয়েছে কিছু। পিতলের থালা বাসন আর দু একটা মূর্তি নিয়েছে, তবে টাকা কড়িও যে সামান্য নেয়নি তা কিন্তু নয়। লোকেরা যাকে সন্দেহ করছে তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তারপর দিন সকালে এসে বাড়ি থেকে পালিয়েছে। এখন সে একবার বাড়ি ফিরে এলেই তাকে চেপে ধরা যায়, কিন্তু এই ভদ্রলোক সে সমস্ত কিছুই শুনতে চাইছেন না। তিনি নিশ্চিতভাবে বলছেন তিনি যা দেখেছেন তা মিথ্যা হতে পারে না। রাতের অন্ধকারে অনেক সময় এমন অনেক কিছু হয় আলো ছায়ায়, আমরা অনেক ভুল দেখি, কিংবা মাঝে মাঝে মনের ভুল হতে পারে। এসব ক্ষেত্রে সবকিছুকেই খুব বেশি গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আর একটা কথা আপনি ভেবে দেখুন, কিছু না হওয়া পর্যন্ত আমি সেখানে গিয়ে কি করব? ব্যোমকেশ বাবু, ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই ভদ্রলোক তো বুঝতে চাইছেন না। ভদ্রলোক একসময় পুলিশে ছিলেন, এখানে নয় তবে অন্য কোথাও তার কাজ ছিল। সম্প্রতি তিনি রিটায়ার করে এখানে এসেছেন আর ওই বাড়িটা ভাড়া নিয়েছেন। তার মানে ভদ্রলোক ওই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলতে চাইছেন? তিনি নিজেও তো পুলিশে কাজ করেছেন, তারপরেও এই সমস্ত কিছু তিনি বিশ্বাস করেন? তিনি সে কথা বলছেন না। তিনি বলছেন তার বাড়িতে রাতের বেলা কেউ একটা ঢুকেছিল, বোধহয় চোর হতে পারে। তার বাড়িতে বেশ কিছু টাকা পয়সা থাকে। তিনি বাড়িতে একা থাকলেও তার সাথে দামি অ্যান্টিক জিনিসপত্র কিছু রয়েছে অবশ্য। সেই সমস্ত চুরি যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও তার কাছে রিভলভার থাকে। তবুও বুঝতেই তো পারছেন, রাতের বেলা যদি কেউ ঘরে ঢুকে কিছু একটা করে, সে ব্যাপারে তো একটা সমস্যা দাঁড়াতেই পারে। আর ভদ্রলোকের ঘুমও বেশ গভীর। আর তাই আপনি আমার কাছে চলে এসেছেন আমি তার বাড়িতে গিয়ে দেখি, যাতে তার বাড়িতে রাতের বেলাকে ঘুরে বেড়াচ্ছে। আপনার কি মনে হয় বলুন তো, এগুলো ছাড়া কি আমার অন্য কোনো কাজকর্ম নেই? ব্যোমকেশের কথায় দাসবাবু বেশ কিছুটা ইতস্তত করলেন, স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার এমন এক বেয়ারা আবদারে ব্যোমকেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছে। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি বললাম, দেখুন দাসবাবু, আমার মনে হয় ব্যোমকেশ ঠিক কথাই বলছে। কোনো কিছু না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে তো আমাদের কোনো লাভ নেই, আমরা তো কিছুই করতে পারবো না। যদি কিছু একটা চুরি হয়ে যেত তারপরেও না হয় একটা কথা ছিল। এই ভদ্রলোক তো অকারণে ভয় পাচ্ছেন। আর আপনি তো নিজেই বলছেন যে চুরি করেছে সে এখন শহরে নেই। তাহলে যে বাড়িতে চুরিটা হয়েছে সেই ঘটনা কি এই ভদ্রলোকের বাড়ির ঘটনার আগে হয়েছে না পরে? চুরির ব্যাপারটা পরেই হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের বাড়িতে এমন কিছু ঘটেনি। তবুও ভদ্রলোক নিশ্চিন্তে থাকতে পারছেন না। ব্যোমকেশ নিজের মনেই বলে উঠল, বেশি অর্থ থাকার এই এক সমস্যা, বুঝলে অজিত। অর্থ না থাকাটা যেমন মানুষকে নিশ্চিন্তে থাকতে দেয় না, তেমন প্রয়োজনের বেশি অর্থ থাকাটা মানুষকে শান্তিতে ঘুমোতে দেয় না। যদি এমনটা না হতো তাহলে হয়তো ভদ্রলোক নিশ্চিন্তেই থাকতে পারতেন। তা যাই হোক দাসবাবু, আপনাকে একটা কথা বলি, যে চোর ওই কাজটা করার জন্য ওই বাড়িতে ঢুকেছিল সে তো কিছু করতেই পারেনি, তাই পরে অন্য একটা বাড়িতে ঢুকে চুরি করেছে। তাই সে এখন আর শহরে ফিরবে বলে অন্তত আমার মনে হয় না। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার সেই পুলিশের কর্তাকে অনিশ্চিন্তে থাকতে বলতে পারেন। আবারও বলি, যদি প্রয়োজন হয় তাহলে পুলিশের পাহারা বসিয়ে দিন। দাসবাবু কেমন যেন নিরুপায় বোধ করলেন। তারপর শেষ অস্ত্র হিসেবে বললেন, ভদ্রলোক কিন্তু নিজেই আপনার কথা বলেছিলেন ব্যোমকেশবাবু। তিনি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছেন, এমনকি আপনার একজন গুণমুগ্ধ ভক্তও তিনি বটে। আমি ভেবেছিলাম ব্যোমকেশ বোধহয় এই কথাটায় সামান্য নরম হবে,
কিন্তু সে আর কিছুই বলল না। দাসবাবু বুঝতে পারছিলেন ব্যোমকেশ আর কোনো কথা বলবে না, তাই নিরুপায় হয়ে চেয়ার ছেড়ে উঠে দরজা পর্যন্ত এগিয়ে গেলেন। তারপর একবার ঘুরে বললেন, ব্যোমকেশ বাবু, এরপর যদি ভদ্রলোকের বাড়িতে চুরির চেষ্টা হয় কিংবা অন্য কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমি আপনাকে নিয়ে যাব, তখন কিন্তু আপনি না করতে পারবেন না। যদি একান্তই তেমন কোনো ঘটনা ঘটে তাহলে সেই ভদ্রলোকের ভাগ্য আর আমার আপনার হাত চষ। আমি ভেবেছিলাম হয়তো ব্যাপারটা এখানেই থেমে থাকবে, কিন্তু ব্যোমকেশ আর আমায় যে সত্যিই একদিন ভদ্রলোকের বাড়িতে গিয়ে উপস্থিত হতে হবে সে কথা কে জানত। মাঝখানে 2 দিন নির্বিঘ্নে কেটে গেল। ব্যোমকেশ তার ঘরে বসে খবরের কাগজ আর আমি আমার পরবর্তী রহস্য গল্পটা লেখার কাজ করে চলেছি। ঠিক এমন সময় একদিন সকালে ব্যোমকেশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ খবরের কাগজ রেখে তাচ্ছিল্য ভরেই টেলিফোনটা হাতে তুলে নিতেই আমি বুঝতে পারলাম আসলে অপর প্রান্তে রয়েছে দাসবাবু। ব্যোমকেশ তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে টেলিফোনটা রেখে যখন আমার সামনের চেয়ারে এসে বসল তখন তার মুখ খানিকটা গম্ভীর। আমি তার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করার চেষ্টা করলাম। বোধহয় এমন কিছু একটা ঘটেছে যেটা দাসবাবুকে আর ব্যোমকেশকে বিচলিত করেছে, আর দাসবাবুর সেটাই ব্যোমকেশের মধ্যে সঞ্চারণের রণ করে দিয়েছেন। আমি একটু চুপ করে থেকে বললাম, এই কি হয়েছে বলো তো ব্যোমকেশ? টেলিফোনটা পেয়েই তোমার মুখটা এমন গম্ভীর হয়ে গেল কেন? রমেশ রায় কাল খুন হয়েছে অজিত। আমি একটু অবাক হয়ে মনে করার চেষ্টা করলাম রমেশ রায়কে বোধহয় ব্যোমকেশের সাথে একবার তদন্ত করতে গিয়ে কোনো একটা রায় নামের পুলিশ অফিসারের সাথে আমাদের কাজ করতে হয়েছে, কিন্তু তার নাম কি রমেশ রায় ছিল তা কিছুতেই মনে পড়ছে না দেখে ব্যোমকেশকে বললাম, আচ্ছা রমেশ রায় তোমার পরিচিত কেউ? ব্যোমকেশ আমার দিকে তাকালো না, সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, মাত্র দুদিন আগে দাসবাবু আমাদের কাছে যে ভদ্রলোকের কথা বলে গেলেন সেই ভদ্রলোকের নাম রমেশ রায়। ভদ্রলোক বর্ধমানের কাছে একটা থানায় পোস্টিং ছিলেন, সম্প্রতি রিটায়ার করে কলকাতায় এসে পৌঁছেছেন। প্রায় মাসখানেক হলো। এর মধ্যে এমন একটা ব্যাপার, এর আগেও তার বাড়িতে কেউ একটা ঢুকেছিল আর সে ব্যাপারটা তো আগেই বলেছেন, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে তা কিন্তু আমি বুঝতে পারিনি অজিত। কথাটা শুনে এবার কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এই সেদিন আসবে ভদ্রলোকের ব্যাপারে বলে গেলেন আর এর মধ্যেই ভদ্রলোক খুন হলেন, তাহলে ব্যাপারটা তো শুধু চুরির ব্যাপার নয়। কিন্তু কোনো কিছু না জেনে সে ব্যাপারে অনুমান করা উচিত না। তাই ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, চুরি কি হয়েছে কিছু? মানে খুনটা ঠিক কি কারণে হয়েছে তার সম্পর্কে কিছু কি অনুমান করা যাচ্ছে? না অজিত, অনুমান তো কিছুই করা যাচ্ছে না। তবে ঘর থেকে যদি কিছু চলে গিয়ে থাকে সেটা বোঝা সম্ভব নয়। ভদ্রলোক একাই থাকতেন, তার ঘরে ঠিক কোথায় কি থাকতো সেটা তো আর দাসবাবু নিজে জানেন না। তবে এর আগেও দাসবাবু ওই বাড়ি গিয়েছিলেন, তাই আমাদের এখানে বসে থাকলে চলবে না। চলো, এখনই বেরিয়ে পড়া খুব দরকার। ব্যোমকেশের কথায় আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দাসবাবুর দেওয়া ঠিকানা অনুযায়ী। একটা ভাড়ার গাড়িতে করে আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখতে পেলাম বাইরে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। সেই ইশারায় আমাদের ভেতরে যেতে বলল। বাড়িতে ঢুকেই প্রথমে আমার যেটা মনে হলো সেটা হলো এই বাড়িটা বেশ পুরনো, প্রায় 100 বছর আগে বাড়িটা তৈরি হয়েছে যে সেটা তা বোঝা যায়। শহরের এদিকটায় আমি আগেও এসেছি, এই বাড়িটাকে আমি কখনো দেখেছি। তবে বাড়িটা যখন ফাঁকা ছিল বাড়িটা দোতলা একটা ছোট্ট সিঁড়ি দিয়ে উঠতে হয়, একতলার লম্বা বারান্দাতে। তারপর ভেতরের ঘর পেছনের দিকের একটা সিঁড়ি রয়েছে দোতলায় যাওয়ার জন্য। দোতলায় একটা বড় ব্যালকনি। বাড়ির চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার, দেখে মনে হয় সম্প্রতি পরিষ্কার করানো হয়েছে। পেছনের দিকে বাড়ির দেওয়াল লাগোয়া একটা উঁচু পাঁচিল, তার পেছনে ফাঁকা মাঠ। বাড়িটা একদম বড় রাস্তার উপরে নয়, বড় রাস্তা থেকে খানিকটা ভেতরে ঢুকে গলির মধ্যে বাড়িটা। আমরা ভেতরে ঢুকতেই দাসবাবু আমাদের দেখতে পেয়ে সামনে এগিয়ে এলেন। তারপরে বললেন, কি ভয়ানক ব্যাপার ব্যোমকেশ বাবু। হ্যাঁ, দেখুন, এই সেদিন ভদ্রলোকের ব্যাপারে আপনার সাথে কথা বলে এলাম আর আজই নাকি এই কাণ্ড। ভদ্রলোক নাকি একা থাকতেন,
তাহলে তার মৃত্যুর খবরটা আপনি পেলেন কিভাবে? ভদ্রলোক এখানে মাঝখানে তো আছেন, আগেই বলেছি। এখানকার একটি লোককে তার বাড়িতে কাজ করার জন্য তিনি ঠিক করেছিলেন। সেই লোকটি আজ সকালে এসে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। সে প্রথমে মনে করে যে বোধহয় রমেশবাবু বাইরে কোথাও গেছেন। অনেকক্ষণ ঘরের বাইরে বসে থাকার পরেও যখন রমেশবাবু বাড়ি ফিরে আসেন না, তখন তার কেমন যেন সন্দেহ হয়। তখন সে জানালার খোলা পাল্লা একেবারে ঠেলে দিয়ে ঘরের ভিতরে দেখতে পায় যে রমেশবাবু ঘরের বিছানায় শুয়ে রয়েছেন। প্রথমে সে মনে করে যে উনি ঘুমিয়ে পড়েছেন, তাই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আর একটু এগিয়ে যেতে দেখতে পায় তার গলার নলিটা কাটা। এই বাড়িতে তো টেলিফোন নেই, তাহলে খবরটা আপনাকে দেওয়া হলো কি করে? ওই কাজের লোকটি তখন পাশের বাড়িতে খবর দেয়। আসলে কাজের লোকটি এ পাড়াতেই থাকে, তার নাম রতন। তারপর আমাদের জানানো হলে আমরা এখানে এসে পৌঁছাই। এখনও সেখানেই আছেও। আপনি কি তাকে কিছু জিজ্ঞাসা করতে চান? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারবেন, আসুন আমার সাথে। আমরা ঘরে ঢুকতেই দেখলাম একজন কনস্টেবল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। পেছনের দিকের সিঁড়ি দিয়ে উঠে দোতলার ব্যালকনি দিয়ে হেঁটে আমরা যখন রমেশবাবুর উপরে শোবার ঘরে গিয়ে পৌঁছলাম, তখন দেখতে পেলাম ঘরের বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে। সেই বোধহয় রতন, তার মুখে ভয়ের ছাপ। ঘরের ভেতরে একবার উকি দিয়ে দেখলাম বিছানার উপরে রমেশবাবুর মৃতদেহটা তখনও পড়ে রয়েছে। দূর থেকেই দেখা যায় তার গলার পাশ দিয়ে রক্ত বেরিয়ে এসে বিছানায় পড়েছে। ব্যোমকেশ রতন নামের লোকটির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, সত্যি করে বলো, তুমি ফোনটা করনি তো? ফোন করে তারপর ঘর থেকে জিনিসপত্র চুরি করে বাইরে বিক্রি করে দেবে বলে এমন কাজ করেছো? লোকটা এমনিতে ভয় পেয়েছিল। এবার ব্যোমকেশের কথায় কেমন যেন হাওমাও করে কেঁদে উঠল। তারপরে বলল, আমি বাবু গরিব মানুষ হতে পারি, কিন্তু এইসব আমি করিনি। আর বাবু তো আমারে কাজে রেখেছিলেন আমারে টাকা দেবে বলে। এইসব কাজ আমি কেন করব বাবু? মানুষ খুন করা কি আমাদের কাজ? আর চুরি সে তো আমি কখনোই করিনি। হাত পা দিয়েছে ভগবান, খেটে খাই বাবু। ওসব করলে যে পাপ লাগবে। সব অপরাধী কিন্তু প্রথমে ওই কথাই বলে, তারপরে দেখা যায় সে নিজেই অমন কাজ করেছে। তবে তুমি যদি সত্যি কিছু না করে থাকো, তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি যা যা জিজ্ঞাসা করছি তাই বলো। তোমার বাড়িতে কাজ কতক্ষণ এসেছিল? ওই সকালে চলে আসবো, তারপর দুপুরের মধ্যেই সমস্ত কাজকর্ম করে দিয়ে রান্না বান্না করে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। এমনই কথা হয়েছিল বাবুর সঙ্গে। সন্ধেবেলার পর বাবু একটু পড়ালেখা করেন, সেই সময় তারই বিরক্ত করলি তিনি রাগ করেন। তিনি বারণ করেছিলেন বিরক্তি করতে। আবার পরদিন সকালে এমনটাই আসবো, এমনই কথা হয়েছিল তার সাথে বাবু। কিন্তু কিন্তু আজ এসে দেখি। তুমি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখেছিলে? হ্যাঁ বাবু, আমি আজ একটু দেরি করে ফেলেছিলাম। বাবু সকালের দিকে একবার ওই মাঠে হাঁটাচলা করতে যান, আর আমি তার আগে এসে পড়ি। বাবুরই এক কাপ চা করে দিয়ে বাবু চা খেয়ে চলে যান। তারপর আমি ঘরের কাজকর্ম এসব করি। এমনটাই হয়ে আসছে। আজ দরজা বন্ধ দেখি আমি ভাবলাম বাবু হয়তো নিজে চা খেয়ে চলে গেছেন, তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর দেখলাম যখন বাবু শুয়ে আছে, তখন আমার মনে কেমন একটা জানি হলো। বাবু যদি বিছানায় শুয়ে থাকে, তাহলে দরজা বাইরে দিয়ে কে বন্ধ করলো? কি মনে হতে বাবুর সঙ্গে হয়তো কেউ দেখা করতে এসেছিল, সেই যাওয়ার সময় হয়তো দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। কিন্তু সেটাই বা বাবু কেন করবে? তা যাই হোক, তখন ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে বাবুর কাছে গিয়ে দেখি রতনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠল। তার গোটা শরীর যেন ভয়ে কাঁদতে লাগলো। সেভাবেই সে কাঁদতে কাঁদতে বলল, বাবুর গলাটা রে ভাগ করে দিয়েছে গো। রক্ত চারিদিকে, রক্ত, রক্তে চারদিক ভেসে যাচ্ছে। আমি তখন ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে পাশের বাড়িতে যাই। আমি এ পাড়াতেই থাকি বাবু, সবাইকেই আমি চিনি। তাই আমার কথায় ওরা বিশ্বাস করে দৌড়ে এসে তারপরে তো পুলিশকে খবর দেয়।
আপনি তো ওদের সবাইকে জিজ্ঞাসা করে দেখলেই পারেন বাবু, আমি এ কাজ করতেই পারি না। এবার বোঝা গেল রতন আসলে কাদের কথা বলছে। বাড়িতে ঢোকার সময় আমরা বাড়ির বাইরে কয়েকজনকে আশেপাশেই তার সাথে ঘোরাফেরা করতে দেখেছিলাম। এখন তারাই বাড়ির দরজার কাছে জড়ো হয়েছে। ব্যোমকেশ একবার ব্যালকনি থেকে তাদের দেখে নিয়ে দাসবাবুর উদ্দেশ্যে বলল, মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করতে হবে, সেখান থেকে যদি কিছু জানা যায়। আমি একবার মৃতদেহটা দেখে নিই, ভিতরে চলুন। ভেতরে ঢুকে ব্যোমকেশ আর আমি মিলে মৃতদেহ ভালো করে দেখলাম। তারপরে বুঝতে পারলাম ভদ্রলোক রাতে ঘুমানোর পোশাক পরে বিছানায় শুয়েছিলেন। তার পরনে পাতলা ডিলের আলা পোশাক, এমনকি বিছানার চাদরটা তার পায়ের অর্ধেকটা পর্যন্ত তোলা রয়েছে। টেবিলের পাশে জল রয়েছে, কিন্তু ঘরের মধ্যে আশেপাশে আর কোনো চিহ্ন নেই। ব্যোমকেশ ঘরের মেঝেতে ভালো করে দেখতে দেখতে বলল, ঘরের মেঝেতে পায়ের ছাপ কিংবা অন্য কোনো চিহ্ন থাকলেও তা এখন আর খুঁজে পাওয়া যাবে না। এতজন ঘরের ভেতরে এসেছে, আর তাছাড়া আপনারাও এসেছেন, এখান থেকে কিছু বার করলে সমস্যা বাড়বে। তবে তবে ওটা কি? ব্যোমকেশ কথাটা বলে নিজের দিকে ঝুঁকে কিছু একটা তুলে নিল দেখলাম। সেটা হাতে তুলে নিয়ে জানালার কাছে গিয়ে আলোতে ধরতেই যেন মনে হলো সেটা কোনো কিছুর একটা টুকরো, তবে জিনিসটা বেশ উজ্জ্বল। আমি আর দাসবাবুর ব্যোমকেশের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছি। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ জিনিসটা দেখে নিয়ে হঠাৎ করে ঘুরে বলল, আপনি মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। আমার মনে হয় না মৃতদেহ থেকে তেমন কিছু জানা যাবে, তবুও একটা জিনিস দরকার জানা। কি জিনিস? সে কথার উত্তর না দিয়ে বরং অন্য একটা কথা বলে বসল। এই ভদ্রলোকের কাছে যে বেশ কিছু টাকা পয়সা এবং দামি জিনিস রয়েছে, সে ব্যাপারে আর কে কে জানতো দাসবাবু? মানে আপনার এ সম্পর্কে ঠিক কি ধারণা রয়েছে? ভদ্রলোক মাসখানেক হলো এখানে এসেছেন, মনে হয় আশেপাশের কিছু লোকজনের সাথে তার পরিচয় হয়েছে। তবে এই ব্যাপারটাই সব থেকে ভালো বলতে পারবে রতন, কারণ দিনের অর্ধেকটা সময় সেই থাকতো রমেশবাবুর কাছে। ব্যোমকেশ যেন নিজের মনেই বলে উঠল, কিন্তু কারণটা কি? কি কারণে ভদ্রলোককে মারা হলো আর ঘর থেকে কিছু জিনিস যে চুরি যায়নি সে ব্যাপারেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। দাসবাবুর মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। ভদ্রলোকের কোনো আত্মীয় স্বজন কোথাও কেউ নেই, তাই কাউকে খবর দেওয়ার ঝামেলাও নেই। তবে ভদ্রলোক যার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন সেই ভদ্রলোককে খবর দেওয়া হয়েছিল, তিনি নিজেও এসে পড়েছিলেন। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়ার পরে সেই ভদ্রলোকের সাথে ব্যোমকেশ বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। ব্যোমকেশ বলল, হঠাৎ এই ভদ্রলোককে আপনি আপনার বাড়িটা ভাড়া দিতে গেলেন কেন? যতদূর মনে হয় এর আগে অনেকদিন পর্যন্ত বাড়িটা খালি পড়েছিল। কি যে বলেন ব্যোমকেশবাবু, এই বাড়িটা কেউ ভাড়াই নিতে চায় না। আর শুধু ভাড়া কেন, আমি অনেক কম দামে বাড়িটা বিক্রি করে দেওয়ার কথাও ভেবেছি, কিন্তু সেটাও হয় না। এই বাড়িটায় আমি আগে থাকতাম, তবে এখন আর থাকি না। কালীঘাটের কাছে আমার একটা বাড়ি রয়েছে, তবে এই বাড়িটা নাকি ভূতের বাড়ি, এমন অনেকেই বলেন। আর জানেন তো ব্যোমকেশবাবু, একটা ভালো কথা ছড়িয়ে যেতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় একটা খারাপ কথা ছড়িয়ে যায়, তাই এই অবস্থা। তাই এই ভদ্রলোক যখন বাড়ি খুঁজছিলেন তখন আমার বাড়ির কাছেই একজন আমায় সে খবরটা জানায়। আসলে এই ভদ্রলোকের বাড়ি বর্ধমানের কাছে হলেও এখানে তার চেনা জানা দু একজন লোক ছিল, পুলিশের কাজ করেছেন, তাই পুলিশের সাথে হয়তো কিছু চেনাশোনা রয়েছে। আর ওইভাবেই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। তাকে কিন্তু আমি বলেছিলাম এই বাড়িটা ভূতরে বাড়ি, এবং তিনি সে কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাতে আমার ভালোই হয়েছিল, যদিও কম ভাড়া হলেও আমি বাড়িটা ভাড়া দিতে পেরেছি। এখন আমি ভেবেছিলাম ভদ্রলোক যদি পরে বাড়িটা ছেড়েও দেন তাহলে হয়তো আমি এই বাড়িটাই বেশি টাকায় ভাড়া দিতে পারবো, মানে ভূতের উপদ্রবের গুজবটা তো তাহলে আর থাকবে না। একটানা কথাগুলো বলে থামলেন অতনু বন্দ্যোপাধ্যায়। তার পরনে সাধারণের ধুতি, একটা সাদা জামা, তার হাতে একটা ছাতা এবং ছোট কালো রঙের একটা চামড়ার ব্যাগ দেখেই বোঝা যায় ভদ্রলোকের কাজকর্ম বোধহয় ব্যবসাজনিত। ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে, বিশেষত ঠিকাদার, দালাল, এদের ক্ষেত্রে এমন বেশভূষা আর হাতে ব্যাগ ছাতা দেখা যায়। সেই নিয়ে ভদ্রলোকের কিছুই বলা হলো না। ব্যোমকেশ সবকিছু মন দিয়ে শোনার পরে বলল,
আপনার সব কথাই বুঝলাম অতনুবাবু, কিন্তু এ বাড়িতে হঠাৎ ভদ্রলোককে কেউ মারতে যাবে কেন? আপনার বাড়িতে তো আর এমন কিছু নেই যে কারণে আপনাকে মারতে যাবে কেউ। এই কথায় ভদ্রলোক বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, একটা কথা ব্যোমকেশবাবু, হয়তো আপনার কোনো কাজে লাগবে না, তবে আমি এই বাড়িটা ছেড়ে দেওয়ার পরে আরেক ভদ্রলোক এই বাড়িটা ভাড়া নিয়েছিল। সেই ভদ্রলোকের সোনা হীরের ব্যবসা ছিল। সেই ভদ্রলোক কোনোভাবে এই বাড়িতে একদিন ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। ব্যাপারটা হয়েছিল রাতের বেলা, বুঝতেই পারছেন। তারপর সেই ব্যাপারটা নিয়ে বেশ জল খোলা হয়। তাও অনেক বছর আগেকার কথা। তারপর থেকে এই বাড়িতে আর কেউ ভাড়া আসতে চায় না, সবাই নাকি এখানে এসে কিছু দেখতে পায়। তবে সত্যি বলছি ব্যোমকেশবাবু, আমি একদিন এ বাড়িতে রাত কাটিয়েছি, তেমন কিছু দেখতে পাইনি। রাতের বেলা ছোটখাটো শব্দ শুনে অনেক কিছু মনে হয়, আবার আধো অন্ধকারে মনের ভুলে অনেক কিছু দেখাও যায়। তবে একটা কথা শুনেছিলাম, ওই ভদ্রলোক নাকি বাড়িতে কোথাও হিরে জহরত এসব লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ওসব কথা লোকেরা বলেই থাকে, তাই আমি আর সেসব কিছুই বিশ্বাস করিনি। ভদ্রলোকের কথা শুনে ব্যোমকেশ যেন কিছু চিন্তা করতে লাগলো। তারপর ভদ্রলোকের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার সমস্ত কিছু নিয়ে নিল। এরপর রচনার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে তাকে শহর ছেড়ে কোথাও না যাওয়ার নির্দেশ দিয়ে ব্যোমকেশ তাকে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়ির দরজায় তালা পড়ল, আর সেই তালার চাবি রইল দাসবাবুর কাছে। রমেশবাবুর বর্তমান মালিক আর কেউ নেই, তাই এই বাড়িটা আর তার বাড়ির ভেতরের সমস্ত কিছু আপাতত দাসবাবুর জিম্মায় রইল। পরবর্তীতে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। তবে বাড়ি ফিরে আসার সময় ব্যোমকেশ কিন্তু গোটা পথ কেমন যেন চিন্তিত রইল। কিছু একটা ভাবছিল, বুঝতে পারছিলাম। কিন্তু আমি জানি তাকে এখন কিছু প্রশ্ন করলে সে কিছুই বলতে চাইবে না, তাই আমি সে চেষ্টা করলাম না। তবে একবার বলেছিলাম, এটা আসলে ঘুম নাকি চুরি তা তো কিছুই বোঝা যাচ্ছে না যে। ব্যোমকেশ কিছু বলল না, চুপ করে গাড়িতে বসে রইল। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পরে ব্যোমকেশ চুপচাপ রইল। বিকেলের দিকে ব্যোমকেশ আমায় তার ঘরে ডেকে পাঠালো। আমি গিয়ে দেখি ব্যোমকেশ সামনে ডায়েরি খুলে বসে রয়েছে। আমায় ঢুকতে দেখেই বলল, অজিত, তোমার কি মনে হয় ভদ্রলোকের খুনটা কি কারণে হয়েছে? কোনো না কোনো একটা কারণ তো আছে। ওই ঘরে চুরি করতে ঢুকে ভদ্রলোককে খুন করেছে এ ধারণা আমি প্রথমে করেছিলাম, কিন্তু ভদ্রলোকের মৃতদেহটা দেখে কিন্তু তেমন কিছুই মনে হয়নি আমার। ভদ্রলোকের গলায় ছুরির আঘাত ছাড়াও আরো একটা ছাপ কিন্তু ছিল। কেউ একজন হাত দিয়ে চেপে ধরেছিল ভদ্রলোকের গলা, আর তার হাতের আঙুলের আংটির চাপে ভদ্রলোকের গলার এক পাশে একটা সামান্য চিহ্ন মতো হয়ে গিয়েছিল। ব্যাপারটা চোখে পড়ার মতো নয়, তবুও আমার চোখে পড়ে গেছে। আর যেটা তুমি মেঝে থেকে কুড়িয়ে নিলে ওটা কি? ওই কোনো একটা রূপোর কিছু ভাঙার টুকরো। আমার মনে হয় ঘরের উপর কিছু একটা ছিল, যার ভাঙা টুকরোটা ওখানে পড়েছে। ওই রাতে যে ওখানে এসেছিল সে বোধহয় তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ওই টুকরোটা ওখানে ফেলে গেছে। খাটের পায়ার একদম কাছে ছিল বলে দাসবাবুর নজরে প্রথমে পড়েনি। আমি মেঝেতে কোনো একটা চিহ্ন খুঁজছিলাম, আর তখনই আমার চোখে পড়েছে। তাহলে তুমি মনে করছো খুনের সাথে চুরির একটা ব্যাপার রয়েছে? চুরির সন্দেহটা আমার আগেই হয়েছিল, কারণ ভদ্রলোক নিজেই বলেছিলেন তার বেশ কিছু টাকা পয়সা রয়েছে, অথচ রতন কিন্তু আমায় বলেছে তার বাড়িতে চোর আসার দুদিন পরে তিনি সমস্ত টাকা পয়সা কাছেই ব্যাংকে জমা করে দিয়ে এসেছেন। আর চোরের সে কথা জানতে পারার কথা নয়, কিন্তু তবুও নিতে পারেনি। তাহলে সে চুরি করলে ওই রূপোর ভাঙা টুকরোটা ওখানে এলো কি করে? এখন তদন্তটা ঠিক কিভাবে করবে সে সম্পর্কে কিছু ভেবেছো? দাসবাবুর কাছ থেকে এই ভদ্রলোকের সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে, যে ভদ্রলোক রমেশবাবুকে এই বাড়িটা ঠিক করে দিয়েছিলেন। আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে অন্য কোনো একটা সম্পর্ক রয়েছে। না হলে এত বাড়ি থাকতে হঠাৎ করে রমেশবাবু এই বাড়িতেই এসে থাকতে গেলেন কেন? আচ্ছা, তুমি ঠিক কি ভাবছো বলো তো? অতনু একটা কথা বলেছিল, মনে আছে? এ বাড়িতে আগে যে ভদ্রলোক থাকতেন
সেই ভদ্রলোক সোনা, হিরে, রূপো এই সমস্ত ব্যবসা করতেন। আর সেই ভদ্রলোককে নাকি ওই বাড়ির ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে মারা যাওয়ার অবস্থায় পাওয়া যায়। এই সমস্ত কিছুই আসলে সাবধানতায় হয়েছে নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণা করা যায় না। এখন ব্যাপারটা তো এমন হতেই পারে যে... কথাটা বলেই ব্যোমকেশ চুপ করে গেল, কারণ ততক্ষণে টেলিফোনটা বেজে উঠেছে। ব্যোমকেশ গিয়ে টেলিফোনটা ধরল। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ অচেনা কোনো একজনের সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ কথাবার্তার মধ্যে ওই বাড়িটার কথা এবং ওই বাড়িতে থাকা আগের ভদ্রলোকের কথা, রমেশবাবুর কথা, সমস্ত কিছুই আমি শুনতে পেলাম। তখন তার মুখে একটা হাসি দেখা গেল, আমি তা বুঝতে পারলাম। ব্যোমকেশ কিছু একটা খুঁজে বার করতে পেরেছে। তাই আমি বললাম, ব্যোমকেশ, তুমি কি কিছু খুঁজে বার করতে পেরেছো? আর টেলিফোনটা কে করেছিলেন? আমার সন্দেহই ঠিক অজিত, আমার সন্দেহই ঠিক। তবু একটা ব্যাপার থেকেই যাচ্ছে, রমেশবাবুকে খুনটা করল কে? আমি ব্যোমকেশের কথা কিছুই বুঝতে পারছিলাম না, তবু অপেক্ষা করতে লাগলাম। দেখতে পেলাম ব্যোমকেশের খাতায় কি যেন লিখতে লাগলো। তারপর এক সময় খাতা বন্ধ করে বলল, অজিত, আমার একটা কথা বলো। ওই বাড়ির ঘরগুলো তুমি ভালো করে দেখেছো? তোমার কি মনে হয়েছে ওই ঘরে কোথাও কোনো কিছু লুকিয়ে রাখা যেতে পারে? ব্যোমকেশের এই কথায় আমি অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, লুকিয়ে রাখা? কিন্তু কই না তো। আমার মনে হচ্ছে ওই বাড়িতে কোথাও কিছু একটা লুকিয়ে রাখা রয়েছে। ওটার কারণেই চোর এসেছিল, আর ওই কারণেই রমেশবাবু তার বাড়িতে কারোর উপস্থিতি অনুভব করে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন। না হলে তিনি তার টাকা তো ব্যাংকে রেখে দিলেই ঝামেলা মিটে যেত। হঠাৎ করে তিনি বাড়িতে আসা আগন্তুকের জন্য এতটা চিন্তিত হয়ে পড়লেন কেন? তার মানে কি ও বাড়িতে আগেই এমন কিছু রাখা ছিল যার জন্য চোর কিংবা অন্য কেউ বাড়িতে আসতে পারে, আর এটা তুমি জানতে? দেখো বন্ধু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, রমেশবাবু কিন্তু এখানকার লোক নয়। তিনি ওই বাড়িতে এসেছেন মাত্র মাসখানেক হলো, আর বাড়িটা অতনুবাবু নিজে তাকে ভাড়া দিয়েছিলেন। তাই ওই বাড়িতে কিছু থাকলে সেটা রমেশবাবুর জানার কথা নয়। ব্যোমকেশের মুখের হাসিটা আর একটু চওড়া হলো। তার কারণ আমি বুঝতে পারলাম না। ব্যোমকেশ সম্পূর্ণ আমার কথাটাকে অগ্রাহ্য করে অন্য একটা কথা বলল। মানুষ সোনার জিনিসপত্র জমায়, টাকা জমায়, এই সমস্ত কিছুই শুনেছি, কিন্তু কোনো মানুষ রূপোর কয়েন জমায় সেটা কিন্তু এই প্রথমবার দেখতে হচ্ছে অজিত। তার মানে তুমি বলতে চাইছো ওই বাড়িতে কেউ রূপোর কয়েন জমিয়েছিল? শুধু বলতেই চাইছি না, আমার মনে হচ্ছে ও বাড়িতে কোথাও রূপোর কয়েন রয়েছে, আর সেগুলো রমেশবাবু কোনোভাবে খুঁজে বের করেছিলেন। সে কারণেই ওই বাড়ির রমেশবাবুর ঘরের বিছানোর উপর পায়ের কাছে রূপোর কয়েনের সামান্য টুকরো পড়েছিল। কোনোভাবে সেটা ভেঙে যায় কিংবা অন্য যে কোনো কারণ হতে পারে। ব্যোমকেশের কথায় আমার অবাক হওয়ার ভাবটা যেন বাড়ছিল কোথা থেকে। একটা সামান্য খুনের কেস কোথায় যে গড়িয়ে যাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ কিন্তু আমাকে কিছু বলছিল না, খাতায় কি যেন বারবার লিখে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে খাতা বন্ধ করে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, সম্প্রতি একটা খুন হয়েছে, তবে অপেক্ষা করতে পারো অজিত, খুব শিগগিরই কিছু হবে বলে আমার মনে হয় না। তবে এর মধ্যে আমায় অন্য কয়েকটা কাজ করতে হবে, সেগুলোই আগে করে রাখা ভালো। ওই বাড়িতে আগে যে ভদ্রলোক ছিলেন এবং যে ভদ্রলোকের ওই বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছিল তার ব্যাপারে আমাকে সামান্য খোঁজ খবর নিতে হবে। তাহলে গোটা ব্যাপারটা সামান্য পরিষ্কার হয়ে যাবে, আর কাজে লাগাতে হবে রতনকে। ব্যোমকেশ যে ঠিক কি করতে চাইছে তা আমি বুঝতে পারছিলাম না। তবু সে নিজে যখন কিছু একটা ভেবেছে তাহলে তার পেছনে কোনো একটা কারণ আছে। আর সব থেকে বেশি আমার বোঝার প্রয়োজন ছিল এই খুনের ব্যাপারে। তাহলে এমনটা নয় তো ওই বাড়িতে কিছু লুকোনো রয়েছে, আর সেটা রমেশবাবু খুঁজে বার করেছিলেন, আর সেটা চোর কিংবা খুনি খুঁজে চলেছিল। আর রমেশবাবু যেহেতু খুঁজে বার করেছিলেন তাই সতর্ক হয়ে যায়, আর সেটা নেওয়ার জন্যই রমেশবাবুকে খুন করে। তাহলে খুনের আগে ব্যোমকেশ যে বলছে রমেশবাবুর গলা চেপে রাখার একটা প্রমাণ সে পেয়েছে, তাহলে কি রমেশবাবুর কাছ থেকে সেই কথাটাই বার করার চেষ্টা করছিল? কোনো কিছুই বুঝতে পারছিলাম না। সবকিছুই কেমন যেন গোলমাল ঠেকছিল।
তবে এরপরে সপ্তাহখানেক আর তেমন কিছুই ঘটল না। প্রায় সপ্তাহখানেক বাদে একদিন ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। হঠাৎ করে রমেশবাবুর কথাটা মনে করতেই ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই কেসের ব্যাপারে তুমি কতদূর এগোলে? ওহে অজিত, তোমায় বলা হয়নি? আমি বলেছিলাম না ও বাড়িতে কিছু একটা লুকিয়ে রাখা আছে বলে আমার মনে হচ্ছে। আর সেটা যে সেই ভদ্রলোক রেখেছে যে ভদ্রলোক আগে ও বাড়িতে থাকতে এসেছিলেন, সে ব্যাপারে আমি একটা ধারণা করতে পেরেছিলাম। এই ভদ্রলোকের সোনার উপর এই সমস্ত ব্যবসা ছিল। আসলে তার ব্যবসাটা একটু অন্যরকম। শহরে যে সমস্ত সোনার দোকান রয়েছে, যারা সোনার উপর এই সমস্ত কিছুর গয়না কিংবা অন্য কিছু তৈরি করে, তাদের কাঁচা সোনা কিংবা কাঁচা রূপো কোনো একটা জায়গায় সেগুলো নিশ্চয়ই আছে। তেমনই কাজ করতেন এই ভদ্রলোক। তার নাম যাদব। ভদ্রলোক বাঙালি নন। ভদ্রলোক কাজের জন্যই এখানে এসে উপস্থিত হয়েছিলেন, আর এই বাড়িটা তিনি ভাড়া নিয়েছিলেন অতনুবাবুর কাছ থেকে। তবে ভদ্রলোকের পেছনে কয়েকজন ছিল। আসলে তার জন্য অনেকের ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল। তুমি অনেক কম দামে কাঁচা সোনার উপর এই সমস্ত কিছু বিভিন্ন দোকানে দিতেন, আর এটাই তার কাল হয়ে দাঁড়ায়। সেদিন বোধহয় তার বাড়িতে কেউ এসেছিল যে ধাক্কা মেরে তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। তবে কেউ তাকে দেখেনি এবং পুলিশ অনুমান করেছে অসাধারণ তিনি ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। তিনি মারা যাওয়ার আগেই তার কাছে বেশ কিছু রূপোর সোনার অর্ডার এসেছিল। সেই সমস্ত ট্রেনে ডেলিভারি কখনো দেননি। তবে সেই সমস্ত জিনিসপত্র গেল কোথায়, সেই সময় এগুলো নিয়ে খোঁজ খবর হয়েছিল, তবে কোথাও কিছু পাওয়া যায় না। এখন আমার মনে হচ্ছে সেগুলো তিনি ওই ঘরেরই কোথাও লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন না আশেপাশে চোরের উপদ্রব রয়েছে, আর তাছাড়া তার শত্রু সংখ্যা কম নয়। তাই তিনি এমন কোথাও সেগুলো লুকিয়ে রেখেছিলেন যেগুলো খুঁজে বের করা সম্ভব নয়। আমার মনে হয় এই ব্যাপারটা কোনোভাবে রমেশবাবু জানতে পেরেছিলেন। ওই কারণেই ওই ভদ্রলোক এর আগে বর্ধমানের কোথাও একটা থাকতেন বলে জানা গেছে। আমার মনে হয় কোনোভাবে তার সাথে রমেশবাবুর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেমন ব্যবসায়ীর সাথে পুলিশের সম্পর্ক হয়। ওই ভদ্রলোক এখানে চলে আসার পর হয়তো রমেশবাবু তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন। অন্য যে কোনো কারণে হতে পারে রমেশবাবুর সাথে তার যোগাযোগ থেকেই গিয়েছিল। তাই ভদ্রলোকের মৃত্যুর পরে রমেশবাবু এখানে হয়তো দু একবার এসেছিল, তখনই ব্যাপারটা দেখা গেছে। তারপর এটাও মনে রেখেছিলেন তার কাছে সোনার উপর থাকার একটা সম্ভাবনা রয়েছে। তারপর যখন তার রিটায়ার হয় তখন তিনি এখানে এসে পড়েন। অতনুবাবুর সাথে যে ভদ্রলোক রমেশবাবুর বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলেছিলেন, তিনি কিন্তু আসলে রমেশবাবুর কথাতেই অতনুবাবুর কাছে গিয়ে বাড়ি ভাড়ার কথাটা বলেন, যাতে অতনুবাবু এই বাড়িটাই এই ভদ্রলোককে দেন। রমেশবাবু যদি সরাসরি অতনুবাবুর কাছে যান তাহলে তার একটা সন্দেহ হতে পারে, তাই তিনি এই ব্যবস্থা করেন। তোমার হয়তো মনে আছে অজিত, দাসবাবু যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন তখন কিন্তু রমেশবাবুর খুব একটা সমস্যা ছিল না, তবুও তিনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। আমার মনে হয় তিনি আমায় এই সমস্ত ব্যাপারে কিছু বলতে চেয়েছিলেন। তখন তার কাছে যাওয়াটা উচিত ছিল। গেলে হয়তো কোনো একটা কিছু জানা যেতে পারত, কিন্তু এখন আর কিছুই জানা যাবে না। সমস্তটাই আমাদের খুঁজে বের করতে হবে। তবে খুঁজে বার করতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত কিছুই আমরা খুঁজে পেয়ে গেছি। এখন সমস্যা একটাই, খুনি কে খুঁজে বার করা। উনি হয়তো জানেন না আমরা সমস্ত কিছু খুঁজে পেয়েছি, তাই সেও বাড়িতে আবার আসবে, আর তখনই তাকে ধরতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। ব্যোমকেশের কথা শেষ হতেই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার মানে কি ব্যোমকেশ এই সমস্ত রূপা আর সোনা খুঁজে পেয়ে গেছে? অবাক হয়ে বললাম, কোথায় পেলে বলো তো? অজিত, তুমি ও বাড়ির নিচের ঘরগুলিতে ঢোকোনি, আর ঢুকলেও ব্যাপারটা বোঝার কথা নয়। আসলে ও বাড়ির নিচের ঘরের সিলিং আর ওপরের ঘরের মেঝের মধ্যে বেশ খানিকটা ফাঁক রয়েছে। অর্থাৎ ঝাপটা যখন তৈরি করা হয়েছিল তখন বেশ বড় করে তৈরি করা হয়েছিল। সেই ছাদের মেঝে করে একটা জায়গা তৈরি করা হয়েছিল। সেটা বোধহয় সেই ভদ্রলোক নিজে করেছিলেন, অথবা অন্য কেউ আগে করে থাকতে পারে। তবে অতনুবাবু সেই ব্যাপারটা জানতেন না, তাই মনে করা যেতে পারে ওই ভদ্রলোক করেছিলেন। যে ভদ্রলোক সোনার উপর লুকিয়ে রাখতে চেয়েছিলেন, ওখানে মেঝের উপর ঠিক যেখানে খাটের পায়া থাকার কথা সেখানে ওই গর্তটা ছিল। ভদ্রলোকের মাথায় বেশ বুদ্ধি ছিল অজিত। আসলে নিজের রং ঠিক যেমন হওয়ার কথা, তুমি একটা আর ছোট্ট লোহার পাতের উপরে
ঠিক তেমনই একটা নিচের রং তৈরি করিয়েছিলেন। সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট আকারের ইট কেটে ইটগুলোকে সেই লোহার পাতের সাথে আর লোহার তার দিয়ে জড়িয়ে রাখা হয়েছিল। আর তারপর সেই ইটের উপরে আর সিমেন্ট বালি এবং অন্য কিছু দিয়ে মেঝের মতন তৈরি করা হয়েছিল, যাতে পরবর্তীতে মেঝের রং বদলালে সেই জিনিসটাও যেন তেমনই রং বদলায়। তারপর সেটা তো রইল। তারপর ঢাকনা তুললেই কিন্তু তলায় দেখা যাবে সেই ছোট্ট 4 কোণ একটা গর্ত, তার মধ্যেই সোনার উপর সমস্ত কিছুই ছিল। আমার মনে হয় রমেশবাবু সেটা খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেগুলো বাইরে বার করলে সমস্যা হবে। এতটা সোনার উপর বাইরে তিনি কোথাও বিক্রি করতে পারবেন না, তাতে তার উপর সন্দেহ হবে যতই তিনি পুলিশের কাজ করুক না কেন। সেক্ষেত্রে ওটা তাকে পুলিশের হাতেই তুলে দিতে হবে। রমেশবাবু সেটা বোধহয় চাননি। তিনি চেয়েছিলেন গোটা জিনিসটাই নিজে আত্মসাৎ করতে, তাই এখানে এসে চুপ করে বসেছিলেন। চোরের ব্যাপারটা শুরু হওয়ার জন্য তার সমস্যা হয়ে যায়। আমার মনে হয় আসলে তার বাড়িতে সত্যিকারের চোর সেদিন আসেনি, এমন কেউ এসেছিল যে ওই সোনার উপর ব্যাপারটা জানতো। সে বোধহয় ওটা খুঁজে পায়নি, আর তার কারণে আশেপাশের লোকেদের কাছ থেকে আমি একটা ব্যাপার শুনতে পেয়েছি। ওই বাড়িতে নাকি রাতের বেলা কাউকে ঘুরতে দেখা যায়। আমাদের বলেছিলেন ওটাকে নাকি সবাই ভুতুরে বাড়ি বলে, তবে তার যে একটা কারণ রয়েছে সেটা এখন বোঝা যাচ্ছে। তাহলে এই আসল খুনি, যে মানে রমেশবাবু খুনটা যে করেছে, তাকে ঠিক কিভাবে খুঁজে বার করবে তুমি? আর তুমি বলছো ওখান থেকে সোনা বার করে নিয়েছে, তাহলে সেখানে খুনি আবার ফিরে আসবে কেন? খুনি রমেশবাবুকে জেরা করে তার কাছ থেকে ওটা খুঁজে বার করার চেষ্টা করেছিল, কিন্তু রমেশবাবু বোধহয় তাকে কিছু বলেনি। যদি বলে দিতেন তাহলে সেখানে সোনার উপর থাকার কথা ছিল না। আমরা যা সোনারূপা ওখান থেকে খুঁজে পেয়েছি তার দাম এখনকার বাজারে অনেক, তবে সমস্তটাই পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি। এখন খুনি আবার ওখানে আসতে পারে ওগুলোর জন্য। সে কোনোভাবে অনুমান করতে পেরেছে ওই বাড়িতে সোনারূপা রয়েছে, শুধু এটুকুই কথা রয়েছে সেটা খুঁজে বার করতে পারবে না। এখন এবার বুঝতে পারছো নিশ্চয়ই সে কেন আবার বাড়িতে ফিরে আসবে। ব্যোমকেশের কথায় আমি সমস্যাটাই বুঝতে পারছিলাম, কিন্তু খুনি যে ওই বাড়িতে ফিরে আসবে সেই ব্যাপারে আমি সঠিক কোনো অনুমান করতে পারছিলাম না। ব্যাপারটা এমন হতে পারে যে খুনি এখানকার কেউ নয়, তবে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকলেও উনি যদি ওই এলাকার কেউ হয় তাহলে তো সমস্যাটাই জেনে যাবে। তাই বললাম, তোমরা যে সোনার রূপ উদ্ধার করতে পেরেছো সেই ব্যাপারটা কি এই এলাকার লোক জানে? তুমি কি পাগল হলে নাকি অজিত? যদি ওই এলাকার সামান্য কাউকে ব্যাপারটা বলি তাহলে তো সমস্যা, আশেপাশে ছড়িয়ে যাবে, তাহলে খুনি নিজেও সাবধান হয়ে যাবে। সে আর ও বাড়ির ছায়া মারাবে না, তখন তাকে ধরবো কি করে? আমি ঠিক এই কারণেই তোমায় কথাটা বলছিলাম। তবে আশেপাশে যখন কেউ জানে না তাহলে ঠিকই আছে, তবে ওই বাড়ির আশেপাশে কি পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে? অবশ্যই উচিত। তুমি তো বাড়িটা দেখেছো, বড় রাস্তা দিয়ে বাড়িটায় ঢুকতে হয়। তবে ঠিক ওই বাড়িটায় পুলিশি পাহারার ব্যবস্থা না করা হলেও আশেপাশের 2-1টা বাড়িতে ব্যবস্থা করা হয়েছে, তবে ঠিক পুলিশের পাহারা না। ব্যাপারটা তুমি ভাবে বুঝতে পারবে না। আসলে এমন অনেক লোক আছে যারা বাইরে পুলিশের হয়ে কাজ করে, তাদের ওখানে রাখা হয়েছে। যদি ও বাড়িতে কেউ আসে তাহলে তাকে সঙ্গে সঙ্গে ধরার অধিকার দেওয়া রয়েছে। খুনি ও বাড়িতে একবার ফিরে এলে তাকে ধরা যাবে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, ও জানলো কি করে যে ও বাড়িতে সোনারূপা লুকোনো রয়েছে? রমেশবাবু কিভাবে জানলেন সেটা না হয় তার সাথে ওই ভদ্রলোকের একটা সম্পর্ক আর তার অনুমান, কিন্তু অন্য কেউ জানলো কি করে? ব্যোমকেশ বেশ চিন্তিত মুখে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। আমিও কিছুই বুঝতে পারলাম না। এ ব্যাপারে ঠিক কি বলা উচিত তাই চুপ করেই রইলাম। বেশ কয়েকদিন পরে ব্যোমকেশ নিজেই আমায় তার ঘরে ডেকে পাঠালো। ঘরে ঢুকতেই দেখতে পেলাম ব্যোমকেশ হাসি মুখে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমায় ঢুকতে দেখে বলল, একটা ভালো খবর আছে অজিত। একটু আগে দাসবাবু টেলিফোন করেছিলেন, জানালেন ওই বাড়িতে একজনকে ধরা গেছে। সেই রাতের বেলা ওই বাড়িতে ঢুকে রমেশবাবুর শোবার ঘরের দরজার তালা কোনোভাবে ভেঙেছিল, তারপর ঘরের ভেতর ঢুকে এখানে ওখানে খুঁজেছিল। আমাদের আগে থেকে মোতায়েন করা লোকেরা তখন তাকে ধরে ফেলে। প্রথমে সে কিছু স্বীকার না করলেও পরে কিন্তু সমস্তটাই স্বীকার করতে বাধ্য হয়। তার কাছে একটা ছুরিও পাওয়া গেছে। সেই ছুরিটাই যে রমেশবাবুর গলা কাটার আঘাতের সাথে মিল পাওয়া যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে আরও একটা নতুন ব্যাপার জানা গেছে। কি ব্যাপার বলো তো? এই লোকটার সাথে আগের ভদ্রলোকের খুনে কোনো সম্পর্ক নেই তো? মানে যদি সেটা খুন হয়। একদম ঠিক অজিত। আসলে যে ভদ্রলোক এখানে এসে অতনুবাবুর কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছিলেন তার একজন পার্টনার ছিল। কোনোভাবে সেই পার্টনারকে একটা কেসে ফাঁসিয়ে দিয়ে এই ভদ্রলোক এখানে চলে এসেছিলেন। তবে পুলিশের ঝামেলা থেকে সেই লোকটা পরে ছাড়া পেয়ে যায়। তারপর খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তখন সেই ভদ্রলোকের সাথে এই লোকটার কথা কাটাকাটি হয় সেদিন রাতে। তখনই সামান্য ধাক্কাধাক্কিতে সে ব্যালকনি থেকে পড়ে যায়। এই ভদ্রলোক তখন তার ঘর খুঁজে দেখেছে, কিন্তু কোথাও কিছু পায়নি। পরে সেখান থেকে চলে যায়। ওই বাড়িটা ফাঁকায় পড়ে থাকতো, তাই মাঝে মাঝে আসতো, কিন্তু কিছুই খুঁজে পায়নি। তবে পরে রমেশবাবু এখানে এসে যখন থাকতে শুরু করে তখন সে ভয় পায়। তবে রমেশবাবু যদি সত্যিই সেই সমস্ত কিছু খুঁজে পেয়ে যায়, তাই সে আগে থেকেই একদিন রমেশবাবুর বাড়িতে গিয়েছিল। তবে রমেশবাবু টের পেয়ে যাওয়ায় তাকে চলে আসতে হয়েছে। পরদিন রমেশবাবুর বাড়িতে গিয়ে তাকে ভয় দেখিয়ে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু কিছুই বলেন না তিনি। তাই সে রমেশবাবুকে খুন করে, তারপর বসে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু একটা ব্যাপার না আমি কিছুতেই বুঝতে পারছি না, এই ভদ্রলোককে যদি দুটো খুন করে থাকে তাহলে এই ভদ্রলোক এতদিন কোথায় ছিল? যে এলাকায় ওই বাড়িটা রয়েছে সেই এলাকার আশেপাশে কোনো একটা বাড়িতে এই ভদ্রলোক কাজের লোক হিসেবে কাজ করতেন, সেখানেই থাকতেন। রাতের দিকে বাড়ি থেকে কোথাও একটা মাঝে মাঝে বেরিয়ে যেতেন। আমার মনে হয় সে তখনই এই বাড়িতে ঢুকত। জেরার মুখে সমস্ত কিছু তিনি স্বীকার করেছেন, এবং তার কথা শুনে ওই বাড়িতে গিয়ে জানা গেছে সে ঠিক তখন থেকেই এই বাড়িতে কাজে ঢুকেছে যে সময়ের আগে ভদ্রলোক মারা গিয়েছিলেন। এর জন্যই বোধহয় বলে ব্যোমকেশ, অর্থের টান বড় টান। ওই সোনার উপর জন্য এই ভদ্রলোক এত বছর অপেক্ষা করলেন, অথচ তিনি কিছুই খুঁজে বার করতে পারলেন না। রমেশবাবু খুঁজে বার করতে পারলেন, কিন্তু সেগুলো তিনি নিতে পারলেন না। অথচ সেই বর্ধমান থেকে রমেশবাবু এই সোনার উপর অনুমান করে এখানে এসেছিলেন। আর যে ভদ্রলোক ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, সেই ভদ্রলোক এগুলো আর বিক্রি করে টাকা নিতে পারলেন না। তিনজন মানুষ ওই সোনার উপর জন্য নিজেদের বিপদের মধ্যে ফেললেন। দুজন মারা গেলেন, আর একজনের বোধহয় যাবজ্জীবন কিংবা ফাঁসি হবে, তাই না? ব্যোমকেশ উদাস মুখে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ঠিক জানি না অজিত। বাইরে রোদের আলোটা ব্যোমকেশের মুখে এসে পড়েছে। ব্যোমকেশের মুখটা আরো বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছিল। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।